সবার কাছেই ফিল হচ্ছে যে কোনোভাবে ইলেকশন কমিশন একটা নির্দিষ্ট দল দিয়ে প্রভাবিত হচ্ছে কিনা। এখন এটা যেহেতু পাবলিকের দৃষ্টিতে মনে হচ্ছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু সবকিছু আসলে আইনের ভাষায় এক্সপ্লেইন করা যায় না। কখনো কখনো মানুষের গ্রহণযোগ্যতাটাই আসলে বেশি ইম্পর্টেন্ট হয়। তো যেখানে পাবলিক বলছে সেখানে আমার আলাদা করে বলার তো কিছু নাই। আই এম অলসো পার্ট অফ দি লার্জার গ্রুপ অফ পিপল, যেখানে আমি দেখতে পাচ্ছি যে সবার চোখে পড়ছে বিষয়টা, সবাই মনে করছে যে এখানে নিরপেক্ষ নির্বাচন হচ্ছে না, কোনো একটা দলের প্রতি তারা একটু হেলে পড়েছে। হয়তো তাদেরও একটু কনসিয়াসলি ভাবা উচিত যে মানুষ এরকম কেন ভাবছে। আমি নিজে পার্সোনালি গণতন্ত্র, ডেমোক্রেসি যেটা বলে সেটার আমি খুব বড় ফ্যান না। কারণ ডেমোক্রেসির একটা সৌন্দর্য হচ্ছে সবাই নিজের মত প্রকাশ করতে পারে, কিন্তু এই মত প্রকাশ করতে গিয়ে আমরা অনেক সময় ভুল মত প্রকাশ করে ফেলি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে কনসেনসাস, এমন কিছু যেটাতে কোনো সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘুকে প্রায়োরিটি দেওয়া হয়েছে তা না, বরঞ্চ সবাই যেই সিদ্ধান্তটা গ্রহণ করে খুশি থাকতে পারে, স্যাটিসফাইড থাকতে পারে, দ্যাট ইজ মেকিং কনসেনসাস। তো ইসির সিদ্ধান্তটাতে এখন যেটা হচ্ছে যে একটা জায়গায় মনে হচ্ছে যে একটা সংখ্যাগরিষ্ঠ মানুষ একটা কমপ্লেন করছে যে কোনো এক দলের দিকে হেলে যাচ্ছে, আবার যারা সংখ্যায় কম তাদের কাছে মনে হচ্ছে যে কেন সবসময় সংখ্যাগরিষ্ঠর কথাই শোনা হবে। তো আমার মনে হয় যে সব দলকে আসলে ইসির সাথে একটা আলাপ হোক, সংলাপ হোক, এবং একজন আরেকজনের ফ্ল দেখে সেগুলো কারেকশন মেজার্স হোক, তার মাধ্যমে একটা কনসেনসাস বিল্ডিং প্রসেসে আসতে হবে, যে এমন কোনো সিদ্ধান্ত যেটা নিয়ে আমরা সবাই স্যাটিসফাইড হতে পারি। যেমন আমি মনে করি এবং আমি চাবো হচ্ছে কনসিয়াসনেস রেইজ করতে মানুষের মধ্যে, যে যেরকমই নির্বাচন হোক প্রার্থীর নামটা কিন্তু সবার উপরে প্রায়োরিটি পেতে হবে। শুধুমাত্র মার্কা দিয়ে নির্বাচন করার যে একটা ট্রেন্ড, সেটা আসলে খুব সেকেলে হয়ে গিয়েছে, এবং সারা বিশ্বে সব দেশ যত উন্নত হচ্ছে তারা এই মার্কার ট্রেন্ড থেকে বের হয়ে এসছে। এবং বাংলাদেশ কেন 2026-এ এসে একদম একেবারে অনুন্নত দেশের মতো আচরণ করবে? আমাদেরকে এখন প্রার্থীর যোগ্যতা, প্রার্থী কি করতে পারে দেশের জন্য, তার উপর দেশের ফিউচার কতটুকু ডিপেন্ডেন্ট, সেটা বুঝে আমাদের প্রতিনিধি নির্বাচন করতে হবে। আমরা যদি সেই আদিকালের মতন শুধু দল দেখেই নির্বাচন করি, তাহলে হয়তো এমন একজন পার্সনকে আমরা পেয়ে যাব যে যার সাথে আসলে জনগণের সেই সুন্দর যে একটা বন্ডিং সেটা হবেই না। তার কাছে যেতে মানুষ ভয় পাবে, কারণ সে একটা বৃহৎ দলের লোক, এবং তার কাছে নিজের সমস্যা বলার চেয়ে সে আসলে একজন শোষকে পরিণত হবে, যে সে বিশাল দলের রিপ্রেজেন্টেটিভ, আমাদের মানুষের রিপ্রেজেন্টেটিভ হবে না। আমরা সবসময় প্রার্থীদেরকে প্রশ্ন করি যে প্রতিশ্রুতি আছে কিনা। প্রতিশ্রুতি তো অনেক রকম দেয়া যায়, আকাশ কুসুম কত কিছুই বলা যায়, আমি এই করে ফেলবো, সেই করে ফেলবো, এবং সারা জীবন আমরা দেখেছি যখন নির্বাচন হয়েছে প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু আলটিমেটলি তারা সেগুলো কোনোটাই ফলো আপ করেনি। আমি যেটা করছি সেটা হচ্ছে বাস্তব প্ল্যান এবং রিসোর্স এবং টিম নিয়ে আগাচ্ছি। আমার যে ঢাকা ৮ আসন আছে সেখানে আমি অলরেডি 60 লয়ার একটা টিম বিল্ড আপ করেছি, এবং আপনারা যেহেতু সবাই জানেন যে আমি নিজে একটা বিশাল লিগাল হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে গিয়েছিলাম, সেই সময় আমি অনুভব করেছি যে আমার আইনি অধিকার আমি অনেক কিছু জানি না। এবং শুধুমাত্র আমি না, আমি যে একটা এডুকেটেড একটা ওয়েল অফ ফ্যামিলিতে বিলং করেও জানি না, তার মানে হচ্ছে আমার আশেপাশে পরিবেশের অনেক মানুষই তার আইনি অধিকার বা সে কোথায় গেলে প্রতিকার পাবে সেগুলো সম্পর্কে অবগত না। তো আমি যে 60 পিপল লিগাল একটা বডি তৈরি করেছি, তারা এই যে ক্যাম্পেইনিং শুরু হবে আমার নির্বাচনী প্রচারণা, এই সময় থেকেই মানুষকে ফ্রি লিগাল অ্যাসেসমেন্ট দিয়ে সাহায্য করা শুরু করবে। এবং আমি যদি জয়ী হয়ে যাই ইনশাআল্লাহ 5 বছর প্রতি মাসে একবার করে আমরা এটা কন্টিনিউ করব। এবং আমাদের এইম হচ্ছে স্পেশালি নারী যারা আছে তারা অনেক সময় লিগাল হেল্প নিতে ভয় পায়, মনে করে কোর্টে গেলে আমার মান সম্মান কমে যাবে, কিংবা কিংবা কেউ যদি একটা ভুল মামলা করে, কিংবা আমি যদি কারো উপরে মামলা করি, সেটা নিয়ে যখন আমরা প্রকাশ্যে আসবো মানুষ অনেক ধরনের হচ্ছে চরিত্র হরণের মধ্য দিয়ে যেতে হবে। এই যে ভয়গুলো, এই ভয়গুলো কিন্তু অনেকটা আমি নিজেই ভেঙে দিয়েছি। এখন আমরা দেখতে পাই যে কোর্টে যাওয়া সেলিব্রিটিদের ট্রেন্ড হয়ে গেছে, বাংলাদেশের সবাই যাচ্ছে। তা আমি এই যে আইনের প্রতি এক ধরনের বিশ্বাস, আইনকে ভয় না পেয়ে বরঞ্চ এটাকে একটা সহায়ক হিসেবে দেখা, এই জায়গাটা তৈরি করতে চাই আমার ঢাকা ৮ আসনে। সো আমার যে প্রায়োরিটিগুলো আছে আমার ঢাকা ৮ আসনে, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট, হেলথ, এনভায়রনমেন্ট স্পেশালি কারণ ঢাকার আলটিমেট চ্যালেঞ্জ কিন্তু হচ্ছে হিট ওয়েভ। এই 2026 অলরেডি বলছে যে ইতিহাসের সবচেয়ে গরম বছর হবে, এবং আমরা অলরেডি দেখি বাংলাদেশে কিন্তু আর 6টা ঋতু নাই। স্পেশালি ঢাকাতে আমরা একটা ঋতুই ফিল করি, সেটা হচ্ছে সামার, আর শীত তো কিছুদিন আসে চলে যায়। তো আমাদের আলটিমেটলি প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জগুলো কি, সেগুলোকে আমি কিভাবে রোধ করতে পারি, সেই কাজটা নিয়ে আমি সামনে আগাচ্ছি। এবং আমি যদি জয়ী হই আলহামদুলিল্লাহ 5 বছর পরে আমি নিজের হাতে ভিজুয়াল রিপোর্ট দিব যে 5 বছর আগে কি ছিল
5 বছর পরে আমি কি করতে পেরেছি ইনশাআল্লাহ। গণ অভ্যুত্থানের মধ্য থেকে মানুষের একটা বিশাল রাজনৈতিক সচেতনতা হয়েছে এবং তার বাইরেও রাজনীতিতে যে মানুষের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটা কিন্তু গণ অভ্যুত্থানের মাধ্যমে পুনরুদ্ধার হয়েছে। সেখানে যে ইলেকশনটা হচ্ছে, আমরা যদি সেই পুরনো ভাষায় কম্পিটিশন বলি যে ক্লাস ক্যাপ্টেন হওয়ার মতো কে হতে পারবে, কিংবা কোনো সেলিব্রিটি কন্টেস্ট জেতার মতন যে কে হবে এখানে উইনার, এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা কখনোই আসলে একটা সুষ্ঠু গণতান্ত্রিক রেজাল্ট পাবো না। কারণ আমাদেরকে দেখতে হবে আমার যে আসন, তার জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে, আমার আসনের ভবিষ্যৎ কার হাতে সুরক্ষিত। যেটা আমাকে বারবার প্রশ্ন করা হয় যে একজন তো অনেকবার ছিলেন, তিনি যেহেতু অনেকবার ছিলেন সেটা আমার জন্য আরো ভালো। তার কাজ মানুষ জানে, তার সম্ভাবনাও মানুষ জানে, সে কোনো প্রমিস করলে সেটা কতটুকু রাখতে পারে বা বিগত সময়ে রেখেছেন, বা তার হাতে আসলেই বাংলাদেশের চেহারা বদলেছে কিনা সেটা তো মানুষের কাছে পরিষ্কার। তাহলে আমাকে কেন তার সাথে কম্পিটিশন করতে হবে? আমি বরঞ্চ আমি বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে পারি সেটা দেখাই, তখন মানুষের কাছে হয়তো আরো সুন্দরভাবে পরিষ্কার হবে যে যারা যেটা এতকাল পারেনি, মেঘনা আলম ইনশাআল্লাহ সেটাই করতে এসছে।